প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বাড়িতে সেফলি আছো এবং আমাদের এই অনলাইন ক্লাসগুলো ফলো করছো। তো আজকে আমাদের বিষয় বৃত্তের স্পর্শক সংক্রান্ত যে উপপাদ্য সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 15। আচ্ছা, এটা শুরু করার আগে তোমাদের জানতে হবে যে বৃত্তের স্পর্শক কি। ওকে, তো বৃত্ত সম্পর্কে তোমাদের ধারণা অলরেডি হয়ে গেছে, আর স্পর্শক ব্যাপারটা তোমাদের জানা নেই। এটা একটা নতুন, তোমাদের কাছে একটা নতুন সাবজেক্ট। তো স্পর্শক ব্যাপারটা কি দেখো, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তোমরা ফলো করো। দেখো, বোর্ডটা ফলো করো। আচ্ছা, আমি বলছি যে স্পর্শক হলো একটা সরলরেখা, ঠিক আছে? আর বৃত্ত কি তোমরা জানো, বৃত্ত হলো একটা বক্ররেখা। তো বৃত্ত একটা বক্ররেখা, একই সমতলের মধ্যে বৃত্ত একটা বক্ররেখা, আর স্পর্শক হচ্ছে একটা সরলরেখা। স্পর্শক যে সরলরেখা সেটা আমি বলছি, সেটা তোমরা বুঝবে, এখনই বুঝে যাবে। তো আমি একটা ছবি আঁকছি, ধরো এই হলো একটা আমি বৃত্ত আঁকলাম, ঠিক আছে? আর এখানে একটা আমি সরলরেখা আঁকলাম, ঠিক আছে? তাহলে এটা একটা বৃত্ত, একটা সরলরেখা। তো এই বৃত্তের সাপেক্ষে সরলরেখাটার কি কি অবস্থান হতে পারে, কি কি পজিশন হতে পারে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। মানে এই বৃত্তের সাপেক্ষে কি কি অবস্থান হতে পারে, ঠিক আছে? দেখো, সেটার জন্য আমি একটু 3টে ছবি আঁকবো। এখানে আমি একটা ছবি আঁকলাম, 3টে ছবি আঁকছি, ঠিক আছে? এটা ধরো প্রথম পিকচার, দ্বিতীয় পিকচার, এটা এখানে ধরো আঁকবো তৃতীয় পিকচার, ঠিক আছে? ঠিক আছে। তো প্রথম পিকচারে আমি একটা বৃত্ত নিলাম, আর সরল রেখাটাকে আমি এভাবে নিয়ে নিলাম। তার মানে বৃত্ত এখানে রয়েছে আর সরল রেখাটা বাইরে দিয়ে চলে গেছে, এটা একটা অবস্থান, ঠিক আছে? আরেকটা নিলাম, বৃত্তটা এখানে, সরল রেখাটা এভাবে চলে গেছে, বেঁকে গেল, সরল রেখাটা এভাবে চলে গেছে। তাহলে এখানে কি হলো, সরল রেখাটা বৃত্তটাকে ছেদ করে চলে গেল, ভেতর দিয়ে চলে গেল, তাই তো? এটা একটা পজিশন। আরেকটা কি হতে পারে, দেখো আমার ছবি একটু বেঁকে গেছে হয়তো, সেটা অসুবিধা নেই, তোমরা কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করো। তাহলে প্রথমে কি বললাম, বৃত্ত আর একটা সরল রেখার পারস্পরিক সম্পর্ক বলতে পারো, বা একটা বৃত্তের সাপেক্ষে একটা সরল রেখার কি কি পজিশন হতে পারে, কি কি অবস্থান হতে পারে, এই 3টে অবস্থান আমি বললাম। পিকচার 1-এ আমি দেখালাম বৃত্তর বাইরে দিয়ে সরল রেখাটা চলে গেছে, তো এটা একটা পসিবিলিটি। পিকচার 2-তে দেখালাম কি, দ্বিতীয় পিকচারে বৃত্তর ভেতর দিয়ে, বৃত্তের ভেতর দিয়ে সরলরেখাটা চলে গেছে, তার মানে এটা বৃত্তকে ছেদ করে চলে গেল। আর পিকচার 3-তে আমি কি দেখালাম, ভালো করে দেখো, যে বৃত্তটাকে এখানে একটা বিন্দুতে স্পর্শ করে চলে গেছে। তাহলে এই 3টেই হলো আমাদের পসিবিলিটি। তো এক্ষেত্রে বৃত্তের বাইরে দিয়ে চলে গেছে, এক্ষেত্রে সরলরেখার বৃত্তের মধ্যে কোনো সম্পর্ক নেই, জাস্ট বাইরে দিয়ে চলে গেছে, আউটসাইড দিয়ে চলে গেছে। এক্ষেত্রে সরলরেখাটাকে আমরা নাম দেব ছেদক, কারণ ছেদ করে চলে গেছে, বা সেকান্ড। তাহলে যখন ছেদ করে চলে যায়, তখন দেখো দুটো বিন্দুতে কিন্তু ইন্টারসেক্ট করে, দুটো বিন্দুতে ছেদ করে, তাই এর নাম দিলাম আমি এ ও বি। আচ্ছা,
আর এক্ষেত্রে কি করলো, এক্ষেত্রে স্পর্শ করে চলে গেল। তার মানে স্পর্শ কোন বিন্দুতে করেছে, একটাই বিন্দুতে করেছে, এটার নাম দিলাম আমি পি। তো এই ক্ষেত্রে তৃতীয় পিকচারে যে ছবিটা এঁকেছি, এই ক্ষেত্রে আমি সরল রেখাটাকে বলবো এই বৃত্তের স্পর্শক বা ট্যানজেন্ট। বোঝা গেল তাহলে স্পর্শক কি জিনিস? তাহলে এখান থেকে আমরা এই কনক্লুশনেই আসতে পারবো স্পর্শক একটা সরল রেখা, যেটা আমি তোমাদের বললাম। তাহলে স্পর্শক কি ধরনের সরল রেখা? স্পর্শক হলো এমন একটি সরল রেখা যেটা কোনো একটি বৃত্তকে একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে চলে যাবে। জাস্ট এটাই হলো স্পর্শকের ডেফিনেশন। বোঝা গেল? তাহলে এটাই হলো স্পর্শক, যে কিভাবে কোনো একটা বৃত্তকে কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করবে, তাকেই আমরা বলবো স্পর্শক। দেখো এক্ষেত্রেও 2 নম্বর ছবিতেও কিন্তু আমি এই ছেদকটাকে স্পর্শক বানাতে পারবো। কখন হবে? যদি এ আর বিন্দুটা, এ এবং বি বিন্দুটা যদি একটা নির্দিষ্ট বিন্দু হয়ে যায়, দুজনে যদি একসাথে হয়ে যায়, তখন কিন্তু এটা স্পর্শক হয়ে যাবে। যাক, সেটা ইম্পর্টেন্ট নয়। তো আমাদের এই 3 ধরনেরই কেস আমাদের অ্যারাইজ করবে, যার মধ্যে আমরা থার্ড পিকচারে যেটা আছে সেটাকেই বলবো স্পর্শক বা ট্যানজেন্ট। তাহলে স্পর্শক সবসময় একটা নির্দিষ্ট বিন্দুতে হয়, সে বৃত্তের উপরে একটা নির্দিষ্ট বিন্দুতে হয়। ওকে, বোঝা গেল স্পর্শক? ঠিক আছে, এবার আমি তাহলে তোমাদের এখানে 3টে উপপাদ্য রয়েছে স্পর্শক সংক্রান্ত, খুব ইম্পর্টেন্ট উপপাদ্যগুলো, তার রিলেটেড কিছু প্রয়োগ রয়েছে। তো আমি উপপাদ্যগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করছি, উপপাদ্যগুলো ভালো করে ফলো করো। তার সাথে সাথে অনুশীলনী আছে, অনুশীলনী তার অ্যাপ্লিকেশন আছে, সেটাও তোমাদের ভালো করে করতে হবে। কারণ পরীক্ষার জন্য তোমাদের উপপাদ্যও ইম্পর্টেন্ট, অনুশীলনীর যে অ্যাপ্লিকেশনগুলো আছে, অঙ্কগুলো রয়েছে, সেগুলোও ইম্পর্টেন্ট, এবং সাথে সাথে উদাহরণের প্রয়োগগুলোও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি প্রথম উপপাদ্যে চলে যাচ্ছি। প্রথম উপপাদ্য আজকে যেটা আমরা পড়াবো সেটা হচ্ছে 40 নম্বর উপপাদ্য, 40 নম্বর। দেখো আমি শুরু করছি। দেখো আমাদের প্রথম উপপাদ্য নম্বর 40 কি বলেছে, আমি স্টেটমেন্টটা লিখেছি। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। ঠিক আছে, তো তার মানে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তো দেখো এটা প্রমাণ করার জন্য তোমাদের একটু পুরনো উপপাদ্যের ধারণা লাগবে, সেটা আমি একটু ছোট করে এখানে বলে দিচ্ছি পাশে। জাস্ট শর্টের রেজাল্টটা শুধু বলে দিচ্ছি। ধরো এই একটা সরল রেখা আছে, আর এখানে ধরো একটা বিন্দু আছে ও। এবার এই সরলরেখার উপরে কতগুলো বিন্দু আমরা নিতে পারি? অসংখ্য বিন্দু আমরা চয়েস করতে পারি। তাহলে এই সরলরেখার উপর যতই বিন্দু আমরা নিই না কেন, ধরো আমি এখানে একটা বিন্দু নিলাম এ, এখানে একটা বিন্দু নিলাম বি, তাহলে ও এ ও বি যুক্ত করলাম। ঠিক আছে, আবার এই সরলরেখার থেকে একটা লম্ব টানলাম এর উপরে, তাহলে লম্বটা ধরো পি বিন্দুতে, তাহলে ওপিও একটা সরলরেখা হলো, ওপি একটা সরলরেখাংশ হলো, আর ওএ আর ওবিও দুটো সরলরেখাংশ হলো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যেটা জানতে হবে সেটা হলো কোনো একটা বিন্দু থেকে একটি সরলরেখার ওপরের যে কোনো বিন্দুর যদি আমরা দূরত্বকে কনসিডার করি, তার মধ্যে থেকে ক্ষুদ্রতম দূরত্ব হবে সেটাই যে বিন্দুটাকে যুক্ত করে, যে দুটো বিন্দুকে যুক্ত করলে এই সরলরেখার উপর লম্ব হবে। তার মানে মেইন কথাটা হচ্ছে ক্ষুদ্রতম দূরত্বই হলো লম্ব দূরত্ব। ঠিক আছে, এটাই আমাদের এখানে লাগবে, যে লম্ব দূরত্ব কোনটা হয়, যেটা ক্ষুদ্রতম দূরত্ব হয়। কার সাথে কার? একটা বিন্দুর সাথে একটা সরলরেখা। দেখো এখানে ও বিন্দু থেকে এই যে সরলরেখাটা আছে তার উপরে আমি এ ও বি দুটো বিন্দু নিয়েছি, তার দূরত্ব কত? ও এ ও বি। তাহলে ও এ একটা দূরত্ব নিয়েছি, ও বি একটা দূরত্ব নিয়েছি, আবার ওপি একটা দূরত্ব নিয়েছি। তাহলে এই 3টে দূরত্বের মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব কোনটা হবে? তাহলে ওপি হবে। কেন? কারণ ওপিটা দেখো লম্ব রয়েছে, তাই তো। তার মানে লম্ব দূরত্ব সবসময় ক্ষুদ্রতম দূরত্ব হবে। এই কনসেপ্টটা তোমাদের লাগবে। ঠিক আছে, তার মানে আমি কি বললাম, তার মানে লম্ব দূরত্বই হলো ক্ষুদ্রতম দূরত্ব। এই কনসেপ্টটা তোমাদের এখানে দরকার হবে। ঠিক আছে, এটা নিয়ে আমি শুরু করছি। দেখো তাহলে এখানে যেটা বলেছে, আমি ছবিটা আঁকি। এই ধরো একটা বৃত্ত,
এই বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু পি বিন্দুতে স্পর্শক হলো এই সরলরেখাটা, আর বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। ঠিক আছে, তাহলে কি বলেছে, বৃত্তের কেন্দ্র থেকে কি বলেছে, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, কোনো বিন্দুটাকে আমি পি ধরলাম, সেই বিন্দুতে স্পর্শক হচ্ছে এই সরলরেখার, ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধকে ওপি, ওপিটা ব্যাসার্ধ এবং সেটা স্পর্শবিন্দুগামী, স্পর্শবিন্দুকে পি, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ দ্যাট ইজ ওপি, এরা পরস্পর লম্ব হবে, মানে আমাদের দেখাতে হবে এই কোণটা 90 ডিগ্রি, এটা আমাদের টার্গেট, এটা দেখাতে হবে। দেখো বোঝা গেল না, স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হবে, এটা আমাদের টার্গেট। ঠিক আছে, আমি স্পর্শকটা একটা নাম দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এবি, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে কিভাবে করব, তাহলে প্রথমে প্রদত্ত দিয়ে শুরু করি আমরা। আমি লিখে দিচ্ছি, দেখো বুঝে বুঝে তোমরা সাথে সাথে করো। তাহলে প্রদত্ততে কি আছে, ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি একটি স্পর্শক। ঠিক আছে, এবি একটি স্পর্শক। ওপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। ঠিক আছে, ওপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে এবার প্রমাণ করতে কি হবে, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে কি হবে, প্রমাণ করতে হবে যে ওপি লম্ব এবি, এটাই তো প্রমাণ করতে হবে, যে বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রমাণ করতে হবে ওপি লম্ব এবি। এবার আমরা একটু দেখি অঙ্কন কিছু করা যায় কিনা। টার্গেটটা মনে রাখবে, টার্গেট হলো আমাদের এই কোণটাকে 90 ডিগ্রি দেখানো। আচ্ছা, এবার আমরা অঙ্কনের জন্য কি করলাম, আচ্ছা কি করছি অঙ্কনে, দেখো অঙ্কনে আমরা এবি সরলরেখার ওপর পি বিন্দু বাদ দিয়ে অপর একটি বিন্দুকে আমরা চুজ করলাম। ঠিক আছে, তাহলে আমি ধরলাম সেটা কিউ। আচ্ছা, তাহলে অঙ্কনে কি করলাম, এবি এর ওপর পি বিন্দু বাদে অপর একটি বিন্দু কিউ নেওয়া হলো। ঠিক আছে, তারপর কি করলাম, ও কিউ কে আমরা যুক্ত করে দিলাম, তার সাথে কি লিখবো তাহলে, ও কমা কিউ যুক্ত করা হলো। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের অঙ্কন, এবি এর উপর, এবি সরলরেখার উপর পি বিন্দু বাদ রেখে অপর একটি বিন্দু কিউ নিলাম, ও কিউ যুক্ত করলাম। ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি প্রমাণে। দেখ প্রমাণটা খুব সহজ। তাহলে প্রমাণের মধ্যে যেটা করব আমরা, দেখো কিউ বিন্দুটি হলো এবি এর ওপর পি বিন্দু বাদ দিয়ে অপর একটি বিন্দু, তাই তো, তার সাথে ও কিউ কে যুক্ত করা আছে। তাহলে অবশ্যই ও কিউ কি করবে, বৃত্তটাকে একটি বিন্দুতে ছেদ করবে, তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে, ও কিউ কি করলো, বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করলো, সেই ছেদ বিন্দুটা কোনটা, অবশ্যই এটা, এর নাম দিলাম আমরা আর। তাই, তাহলে আমি প্রমাণের মধ্যে এটা ফার্স্টে লিখি, তাহলে কি লিখবো, ও কিউ সরলরেখাংশ
বৃত্তটিকে আর বিন্দুতে ছেদ করে, তাই তো? দেখো বুঝতে পারলে কিনা? ও কিউ সরলরেখা বৃত্তটিকে আর বিন্দুতে ছেদ করে, কারণ আর বিন্দু ও আর কিউ এর মধ্যবিন্দু, সরি, আর বিন্দুটি হলো ও আর কিউ এর মধ্যবর্তী একটা বিন্দু, মানে ও আর কিউ এর মাঝখানে আছে, তাই তো? ওদের বিটুইন ও এন্ড কিউ আছে, তাহলে অবশ্যই সেটা কি করবে? বৃত্তটিকে ছেদ করবে। আচ্ছা, তো এখান থেকে আমরা এটাও লিখতে পারি তাহলে যে সুতরাং ও আর লেস দেন ও কিউ। এটা কেন লিখতে পারছি? যেটা আমি এখনই বললাম যে আর বিন্দুটি ও আর কিউ এর মধ্যে আছে, তাই তো? দেখো ও এখানে, কিউ এখানে, তার মধ্যে আর বিন্দুটি আছে, তাহলে অবশ্যই ও আর দূরত্বটা কি হবে? ও কিউ দূরত্ব থেকে ছোট হবে, যেটা আমি লিখলাম। সুতরাং ও আর লেস দেন ও কিউ। তো এখানে কারণটা লিখতে পারো, যেহেতু আর ও কিউ এর মধ্যবর্তী একটি বিন্দু, ঠিক আছে? আচ্ছা, আবার দেখো, আবার আমরা এটা বলতে পারি না? আবার তোমরা বলতে পারো ও আর সমান সমান ওপি। কেন বলো ও আর ওপি সমান? কারণ দুজনেই দেখো একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ অলওয়েজ সমান হবে। তাহলে এটা আমি কি লিখতে পারি? রিজনটা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তোমরা যদি এই রেজাল্টটাকে 1 নাম্বার দিয়ে রাখো, এটা নাম্বার দিয়ে রাখলাম আমি আমাদের সুবিধার জন্য, তাহলে আর এই ওয়ান সমান সমান ওপি, এটাকে আর নাম্বার দিলাম না, তাহলে এই রেজাল্টটাকে আমরা 1 এ ব্যবহার করব। তাহলে এবার 1 থেকে আমরা কি লিখতে পারি? সুতরাং 1 থেকে আমরা লিখতে পারি, 1 এ যদি আমি ওয়ার এর জায়গায় ওপিটা বসিয়ে দিই, তাহলে আমার কি চলে আসবে? ওপি লেস দেন ওকিউ চলে আসবে। দেখো 1 থেকে মানে এই রেজাল্টটা 1 এ বসিয়ে দিলাম, তাহলে আমার চলে আসলো ওপি লেস দেন ওকিউ। ওপি ওকিউ এর থেকে ছোট। দেখো বোঝা গেল কি? তাহলে প্রথম থেকে আমি একবার রিভাইজ করি, কারণ আমরা লাস্ট লাইনে চলে এসেছি, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি করলাম? সবার প্রথম হচ্ছে আমরা এবি এর ওপর পি বিন্দু বাদ রেখে অপর একটি বিন্দু কিউ নিলাম, ও কিউ যুক্ত করলাম, হলো। এবার ও কিউ যুক্ত করার সঙ্গে সঙ্গে আমি এটা লিখতে পারবো যে ও আর ইজ লেস দ্যান ও কিউ, কারণ আরটা ও কিউ এর মধ্যবর্তী একটি বিন্দু। আচ্ছা, তারপরে কি করলাম? ও আর ওপি সমান, তাহলে ও আর এর জায়গায় আমি ওপি বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে আমার চলে আসলো ওপি লেস দ্যান ও কিউ। এবার দেখো এবি যে স্পর্শকটি রয়েছে, সেই স্পর্শকের ওপর পি বিন্দু বাদে যে কোনো একটি বিন্দু কিউ, তাই তো? আর পি বিন্দু বাদে যে কোনো একটি বিন্দু কিউ, আর ও বিন্দুর সাথে এই কিউ বিন্দুর যেটা দূরত্ব, সেটা সব সময় ও বিন্দুর সাথে পি বিন্দুর যেটা দূরত্ব তার থেকে বেশি। এই যে ওপি ইজ গ্রেটার দেন ও কিউ। তার মানে কি? তার মানে ও কিউ দূরত্বটা আমাদের এই ছবি অনুসারে ও কিউ দূরত্ব ওপি দূরত্ব থেকে বড়, বা আমি যদি উল্টো দিক দিয়ে বলি, ওপি দূরত্ব ও কিউ দূরত্ব থেকে ছোট, তাই তো? ওপি দূরত্ব ও কিউ দূরত্ব থেকে ছোট। এবার দেখো কিউ বিন্দুটা তো এখানে নাও থাকতে পারতো। আমি ধরার সময় কি বলেছিলাম? কিউ বিন্দু হলো পি বিন্দু বাদ দিয়ে এবি এর ওপর যে কোনো একটি বিন্দু, তাই তো? তার মানে এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি তাহলে এবি সরলরেখার ওপর পি বিন্দু বাদ দিয়ে তোমরা যদি অন্য যে কোনো বিন্দু তোমরা নাও, সেই বিন্দুর সাথে ও বিন্দুর যে দূরত্ব, দ্যাট ইজ ও কিউ, সেটা সব সময় কি হবে? ওপি দূরত্ব থেকে বড় হবে। এবার উল্টো করে যেটা বললাম, তার মানে কি হবে? তার মানে ওপি দূরত্ব সব সময় এই সরলরেখার উপর অন্য যে কোনো বিন্দুর সাথে ও এর যে দূরত্ব তার থেকে ছোট হবে। তার মানে ওপি দূরত্বটা কি? ক্ষুদ্রতম দূরত্ব, একটু আগে তোমাদের বলেছি। তার মানে ওপি দূরত্ব যখনই ক্ষুদ্রতম দূরত্ব হলো, তখনই আমি কি বলতে পারবো? ওপি দূরত্বটা হলো লম্ব দূরত্ব। কার সাথে কার লম্ব দূরত্ব? ও বিন্দুর সাথে এবি সরলরেখার লম্ব দূরত্ব। তার মানে ও বিন্দুর সাথে, মানে বৃত্তের কেন্দ্রের সাথে এই স্পর্শকের লম্ব দূরত্ব। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি? ওপি মানে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এবি স্পর্শকের উপর লম্ব। প্রমাণিত হয়ে গেল। বুঝতে পারলে? এটাই হলো তোমাদের এই প্রামাণ্য বিষয়টা, এইভাবেই আমরা প্রমাণ করলাম।
ঠিক আছে? তো এখানে আমি আর দুটো লাইন লিখে দিই, তাহলে আমাদের উপপাদ্যটা কমপ্লিট হয়ে যাবে। তবে এটাকে জাস্ট আমি ভেঙে দিচ্ছি, ভেঙে ভাষায় লিখে দিচ্ছি। দেখো তাহলে কি হলো, ওপি লেস দেন ও কিউ হলো। এবার তাহলে এখানে লেখো যেহেতু কিউ বিন্দুটি এবি স্পর্শকের ওপর পি বিন্দু বাদে অপর যে কোনো বিন্দু এবং ওপি লেস দেন ও কিউ, এটা আমি একবার লিখে দিলাম। তার মানে কিউ বিন্দুটি এই শর্তগুলোকে স্যাটিসফাই করছে, তাই তো? এবং ওপি লেস দেন ও কিউ, সুতরাং এখান থেকে আমি লিখতে পারি ওপি সমান সমান ক্ষুদ্রতম দূরত্ব। কার সাথে কার ক্ষুদ্রতম দূরত্ব সেটা তোমরা বুঝতেই পারছো। সুতরাং এখান থেকে আমি বলতে পারি ওপি, এখানে কি একটু লিখে দিলে ভালো হয়। সুতরাং ওপি সমান সমান কি, ও এবি এর ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে এখান থেকে আমরা জানি ক্ষুদ্রতম দূরত্ব লম্ব দূরত্ব, সুতরাং এপি লম্ব এপি। বাস, ঠিক আছে? আচ্ছা, তোমরা আরেকবার দেখে নিও, বুঝতে পারবে। ওকে, আচ্ছা দেখো, এবার আমি তোমাদের অনুশীলনীতে চলে আসলাম। এই উপপাদ্য রিলেটেড যে অনুশীলনী তোমাদের রয়েছে সেটা হলো 15.1। তো এবার আমি নিয়েছি তোমাদের অনুশীলনীর 5 নম্বর প্রশ্নটা। তোমরা বইটা ফলো করো, আমি পড়ছি বই থেকে, ঠিক আছে? দেখো কি বলেছে, দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির এবি ও এসি জ্যা দুটি অপর বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করলে প্রমাণ করো পি কিউ সমান সমান হাফ বিসি। আচ্ছা, আমি ছবিটা আঁকি, তারপরে আমি প্রশ্নটা আরেকবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? আমি ছবিটা আগে এঁকে নিচ্ছি। দেখ, দেখো দুটো বৃত্ত আছে, তাই তো? একটা বড় বৃত্ত, একটা ছোট বৃত্ত। এবার আমি প্রশ্নটা পড়ছি, বলছে দুটি এককেন্দ্রীয় বৃত্তের, দেখো দুটি বৃত্তেরই কেন্দ্র সেম, তার জন্য এদেরকে বলা হয়েছে এককেন্দ্রীয়। কেন্দ্রটার আমি নাম দিয়ে দিচ্ছি ও। তাহলে দুটি এককেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি, দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির এবি ও এসি জ্যা দুটি, তাহলে বৃহত্তর বৃত্তের এবি ও এসি দুটি জ্যা, বুঝতেই পারছো তোমরা। এই দুটি জ্যা অপর বৃত্তটিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এবি ও এসি জ্যা দুটি ছোট বৃত্তটিকে কোথায় টাচ করেছে, কোথায় স্পর্শ করেছে? দেখো এই বিন্দুতে স্পর্শ করেছে, এটার নাম দিয়েছে ওরা পি, আর এই বিন্দুটার নাম দিল ওরা কিউ, ঠিক আছে? তাহলে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে, আর কিছু বলেনি। এবার প্রমাণ করতে বলেছে পি কিউ, তার মানে তোমাকে পি আর কিউটাকে যুক্ত করতে হবে। এই হলো পি কিউ, প্রমাণ করতে হবে পি কিউ সমান সমান হাফ বিসি। তাহলে আমাদের প্রামাণ্যটা হচ্ছে, এখানে আমি একটু লিখে দিই, পি কিউ সমান সমান হাফ বিসি। দেখো বেশি কিছু দেয়নি, শুধু এখানে কিছু আমাদের টেকনিক অ্যাপ্লাই করতে হবে, করে এখানে করতে হবে। তাহলে আমি চলে যাই আমাদের সমাধানে। তাহলে প্রথমে প্রদত্ত দিয়ে স্টার্ট করি। প্রদত্ত কি? প্রদত্ত হলো, আমি শর্টে লিখছি, বৃহত্তর বৃত্তটি এবি ও এসি জ্যা, আচ্ছা এখানে ও কেন্দ্র লিখে দিই, হ্যাঁ, ও কেন্দ্রীয় বৃহত্তর বৃত্তটির এবি ও এসি জ্যা
অপর বৃত্তটিকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করে। হলো? আচ্ছা, তাহলে প্রমাণ, এখানে প্রমাণের একটা ব্যাপার আছে, তাহলে প্রমাণটা লিখতেই পারি, আগের অঙ্কে যেটা ছিল না। তাহলে প্রমাণ করতে হবে PQ সমান সমান হাফ BC। দেখ, বুঝতে পারলে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, অঙ্কন কি করা যায় দেখি। অঙ্কনের মধ্যে আমরা কি করলাম, আমরা পি ও কিউ আর ও পি এই দুটোকে যুক্ত করে দিলাম। তাহলে ও কমা পি ও ও কমা কিউ যুক্ত করা হলো, তাই তো? ও কমা পি এবং ও কমা কিউ যুক্ত করলাম। দেখ, ঠিক আছে, ওকে। এইবার এখানেও আমরা আগের একটা উপপাদ্যকে এখানে অ্যাপ্লাই করব, সেটা প্রমাণে। দেখো, খুব ভালো করে শুনবে। আগের তোমাদের পুরনো একটা উপপাদ্যের ধারণা এখানে লাগবে, সেটা হলো, দেখো ওপি যে সরল রেখাংশটা আছে, ভালো করে দেখবে। ওপি সরল রেখাংশটা কি এবি যে স্পর্শক তার উপর লম্ব হবে, আজকের আমাদের 40 নম্বর উপপাদ্যে, তাই তো? তাহলে ওপি সরল রেখাংশ এবি সরল রেখাংশের উপর লম্ব। তাহলে এখান থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে যেহেতু ওপি সরল রেখাংশ এবি সরল রেখাংশের উপর লম্ব, সুতরাং ওপি সরল রেখাংশ এবি সরল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করবে। কিভাবে আসলো দেখো, এবি সরল রেখাংশটা হলো এই যে বড় যে বৃত্তটা আছে তার একটি জ্যা, আর ওপিটা কি, ওপিটা হচ্ছে বড় বৃত্তেরও কেন্দ্রগামী সরল রেখা, যেটা জ্যার উপর লম্ব। তাহলে তোমরা এরকম একটা উপপাদ্য করেছো যে কেন্দ্রগামী সরল রেখা, কোন বৃত্তের কেন্দ্রগামী সরল রেখা জ্যার উপর লম্ব হলে সেটা জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে কি করবে, ওপি এবি কে সমদ্বিখণ্ডিত করবে। বোঝা গেল আমার কথাটা? কারণ ওপিটা হচ্ছে, তুমি বড় দেখো, দুটো বৃত্তের এখানে কম্বাইন করা আছে। ছোট বৃত্তের থেকে আমরা কি পেলাম, ওপি লম্ব এবি, কারণ 40 নম্বর উপপাদ্য। আর বড় বৃত্তের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে এবিটা হচ্ছে একটা জ্যা, আর ওপিটা হলো কেন্দ্রগামী ব্যাসার্ধ বা কেন্দ্রগামী সরলরেখা, যেটা এবির ওপর লম্ব। এটা বড় বৃত্তের সাপেক্ষে বলছি। তাহলে কেন্দ্রগামী সরলরেখা জ্যার ওপর যদি লম্ব হয়, তাহলে জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে সেই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, দেখো তাহলে প্রমাণে আমি কি লিখছি, প্রমাণে আমি লিখছি ওপি লম্ব এবি। কারণ দেখো, ওপি কেন্দ্রগামী ব্যাসার্ধ, ওপি ব্যাসার্ধ আর এবি স্পর্শক, কার, ছোট বৃত্তে। ওপি ব্যাসার্ধ, বা এখানে আরেকটা কথা লিখে দেওয়া যায়, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, কমা এবি স্পর্শক, কার, ছোট বৃত্তে। তাহলে সেখান থেকে আমি কি পেয়ে গেলাম, ওপি লম্ব এবি। আবার এবি বৃহত্তর বৃত্তটির জ্যা, তাই তো? তো সুতরাং আমি এখান থেকে বলতে পারি এপি সমান সমান ইবি, কারণ এই যে ওপি এবি কে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এটা কারণ কি, যেহেতু ওপি এবি কে
সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে এই এপি সমান সমান যেহেতু পিবি হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশন দিতে পারি। কি দিতে পারি? যে পি এবি এর মধ্যবিন্দু, তাই তো? এপি আর পিবি যদি সমান হয় তাহলে পি অবশ্যই এবি এর মধ্যবিন্দু হবে। অনুরূপে আমরা এই ডান দিকের পার্টটা থেকেও তাই করতে পারি, তাই না? তাহলে অনুরূপে প্রমাণ করা যায় এ কিউ সমান সমান কিউসি, অর্থাৎ কিউ এসি এর মধ্যবিন্দু, তাই তো? দেখো বুঝলে কিনা? তাহলে আমরা কি প্রমাণ করলাম ফাইনালি? পি এবি এর মধ্যবিন্দু এবং কিউ এসি এর মধ্যবিন্দু। দেখো এই জায়গাটা বুঝতে পারলে কিভাবে প্রমাণ করলাম তো তোমরা বুঝে গেছো। দুটো বৃত্তের কম্বাইন্ড প্রপার্টিতে করলাম, ছোট বৃত্ত থেকে শুরু করলাম, বড় বৃত্তের প্রপার্টিতে শেষ করলাম, করে আমি এখান থেকে প্রমাণ করলাম পি এবি এর মধ্যবিন্দু, কিউ এসি এর মধ্যবিন্দু। এবার দেখো ভালো করে, তাহলে পি কিউটা কি দাঁড়াচ্ছে? পি কিউটা কোন সরলরেখা হচ্ছে? এবিসি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখা। তাহলে তোমরা এটাও এই উপপাদ্যটাও করেছো যে কোনো একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখা সর্বদা কি হয়? তৃতীয় বাহুর অর্ধেক হয় এবং তার সমান্তরাল হয়, তাই তো? তাহলে আমাদের এখানে ওটাই তো প্রামাণ্য। তাহলে এখানে আমরা লিখি যেহেতু পি কিউ এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখা, সুতরাং আমাদের যেটা দরকার সেটা লিখে দিই। পি কিউ সমান সমান কি হবে? হাফ অফ বিসি, তাই তো? তোমরা জানো যে কোনো দুটি বাহুর কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক হয় এবং সমান্তরাল হয়। ঠিক আছে, বাস প্রমাণ হলো। তাহলে কি করলাম এখানে? আমি একবার সাম আপ করে দিই। বড় একটা বৃত্ত রয়েছে, ছোট একটা বৃত্ত রয়েছে। বড় বৃত্তের দুটি জ্যাকে এবি ও এসি, যে দুটি জ্যা ছোট বৃত্তকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে। আচ্ছা, তাহলে আমাদের প্রমাণ করতে হবে পি কিউ সমান সমান হাফ বিসি, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করলাম? পি ও কিউটাকে যুক্ত করে দিলাম, কারণ পি কিউ এর একটা ব্যাপার আছে। তারপরে কি করলাম? ও কেন্দ্র অঙ্কনে করলাম কি, ও কেন্দ্র যেটা আছে, কমন যে কেন্দ্রটা, তার সাথে পি ও কিউটাকে যুক্ত করে দিলাম। ঠিক আছে, যখনই যুক্ত করলাম তখনই আমি বলতে পারবো ওপিটা এবি এর উপর লম্ব, কারণ স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ লম্ব 40 নম্বর উপপাদ্য, এবং ও কিউ এসি এর উপর লম্ব। ঠিক আছে, এবার যখনই ওপিটা এবি এর উপর লম্ব হলো তখনই আমি বলতে পারবো ওপি এবি কে সমদ্বিখণ্ডিত করে, কারণ এবিটা বড় বৃত্তের জ্যা, আর ও কিউ এসি কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো? পি ও কিউ হলো যথাক্রমে এবি ও এসির মধ্যবিন্দু। তাহলে পি কিউটা কি হলো? পি কিউটা হলো একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখা, যেটা অবশ্যই কি হবে? তৃতীয় যে বাহু রয়েছে তার অর্ধেক হবে। বাস প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার? তো তোমরা এই কনসেপ্টগুলো দিয়ে এই অনুশীলনীগুলো করার চেষ্টা করো। আমি আমার পরের ক্লাসে পরের অনুশীলনীগুলো করাবো এবং পরের প্রবন্ধগুলো করাবো। ওকে, ঠিক আছে, ভালো থেকো।